মানুষগুলো কাছে থাকলে কোনো ব্যথাই যেন আর ব্যথা দিতে পারে না। এই পৃথিবীর দুঃখ নেই কার, কম বেশি সবাই তো আমরা দুঃখী। দুঃখে কষ্টে জর্জরিত এক একজন, কিন্তু এই ব্যথা বেদনাগুলো আমরা ভুলে যেতে পারি। জখম আমাদের তা ভুলিয়ে দেয়। এই দুনিয়ার সব মানুষ কষ্ট পায়, কিন্তু সেই মানুষটার কষ্টের প্রখরতা টের পায় না যার কাছে কষ্ট ভুলিয়ে দেওয়ার মতো কেউ থাকে না। থাকে কাছের মানুষ, আপনজন। চারুর বুক ভর্তি দুঃখ আর হতাশা মেটাতে তার পুরো পরিবার সচেষ্ট হলেও অন্তর্মুখী মেয়েটা কখনো কারো কাছে নিজেকে প্রকাশ করতে পারে না। সারাক্ষণ অন্তরালে থাকে একা একা। তাই ওর কাছের মানুষগুলো নিজেরই কাছে টেনে নিল। ফুপু গতরাতে ওর সঙ্গে ঘুমিয়েছিল। অনেক রাত পর্যন্ত চুলে বিলি কাটতে কাটতে পুরনো দিনের গল্প করেছেন। সকালে রান্নাঘরে কাজ করতে থাকা মা চাচিদের আড্ডায় ধরে সামিল করলো। বিকেলে ভাই বোনদের সাথে একসাথে বসে মুভি দেখলো। ড্রয়িং রুমের সোফায় সরিয়ে মেঝেতে তোষক ফেলে সামনে পপকর্নের বাটি নিয়ে বসে সবগুলো একত্রিত হলো মুভি দেখার জন্য। হিন্দি ঘরানা একটি কমেডি মুভি দেখতে দেখতে হেসে গড়াগড়ি খেলে ওরা। সে রাতটা ওরা ভাই বোন একসঙ্গে থাকলো। বহুদিন পর ওরা একসঙ্গে এত মিষ্টি সময় কাটলো। এত এত মানুষের সমাগমের থেকে নিজের ব্যথাটা ভুলতে বাধ্য হলো চারু। মন খারাপের দল বেঁধে পালালো। চুটিয়ে আড্ডা হই হুল্লো করতে করতে কেটে গেল প্রহর। পরের দিন আয়োজন করা হলো পিকনিক। পিকনিক বলতে সব ভাই বোনেরা মিলে রান্নাবান্নার ব্যবস্থা করলো, যাতে বড়রা রইল আমন্ত্রিত অতিথির ভূমিকায়। রোদ থেকে বাঁচাতে বাগানের এক জায়গায় সামিয়ে টাঙানো হয়েছে। তার নিচে বড় বড় দুটো গর্ত করে ইট বসিয়ে চুলো বানিয়েছে রান্না করবে বলে। রান্নার দায়িত্ব সৌভিক আর চারুর। আগেই বলেছি, সৌভিক ভীষণ গোছালো আর কর্তব্যপরায়ণ। তার প্রতি অগাধ আস্থা তার ছোট ভাই বোনদের। বাজারের দায়িত্ব পড়েছে কাব্য কবিরের। তাদের স্ত্রী রান্নার সহযোগী ইমা, ইরা এবং ঋতু অন্য অন্য কাজে। সবাইকে মোটামুটি কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। একমাত্র বাদ গেছে রিঙ্কু টিঙ্কু। অতি আদরের ছোট দুটি ভাই। ওদের কাজ মাফুক। কিন্তু ভাই বোনদের ভালোবেসে কাজ থেকে রেহাই দিলে হবে কি? তারা নিজেরাও তো মহাদেওয়ানি। অন্যের খেটে মরবে আর ওরা আনন্দ তাইরি নাইরি না করতে করতে ঘুরবে। ভাই বোনদের প্রতি এই অবিচার ওরা করবে কি করে? ওদের মানবিকতা বোধ আছে না? তাই স্বেচ্ছায় তারা কাজে লেগে পড়ল। এরা শরবত বানিয়েছিল। দুজক ভর্তি করে শরবত বানিয়ে ফ্রিজে রাখলো। বেলা একটু পরে কেটে গেল। সকলের তৃষ্ণায় ছটপট করবে। মোক্ষম সময়ের জন্য তড়িঘড়ি করে কিছুই করতে কিংবা হাহুতাশ করতে না হয়, তার প্রস্তুতি আগেভাগে নিচ্ছে। রিঙ্কু টিঙ্কু এসে দাঁড়ালো ওরই কাছে। বলল, আপা দে সাহায্য করি। ইরা ভুরু কুচকে বলল, কি করবি? এভাবে তাকাস কেন? সাহায্য করতে এসেছি। ইরা একটু একইভাবে চেয়ে তাই বলল, সাহায্য করতে বুঝিস না? ইংরেজিতে বল হেল্প। হেল্প। হেল্প মানে বুঝি? আমি মূর্খ নই। কিন্তু তোরা এখানে কেন? কি কীর্তি করার মতলব? সন্দিহান বড়াই বলল। টিঙ্কু ভারী বিরক্ত হয়ে বলল, এই জন্য মহিলা মানুষের ভাল লাগে না। সব জায়গায় খালি প্যাচ খোঁজে। আরে ভাই, হেল্প করতে এসেছি, কী করতে হবে বল। ওদের কথা আশ্বস্ত হলো কিনা বোঝা গেল না। খানিক নিশ্চুপ থেকে কুঞ্চিত ভ্রুকুটু সোজা করে ইরা বলল, হেল্প করতে চাইছিস ভালো, কিন্তু আমার কোনো হেল্প লাগবে না। আমি নিজেই করতে পারবো। তোরা বরং চুপচাপ দাঁড়া। নিজের কাজে মনোনিবেশ করলো লেবুর রস ঢালতে জগে। বয়াম থেকে চিনি ঢালতে ঢালতে উদ্যত হলো। তখনও ডাক পড়ল তার। বাড়ির ভেতর থেকে ঋতুর ডাক শোনা যাচ্ছে। ইরা তাকে ছোট চাচি ডাকছে। জলদি আয়, কাজ থামিয়ে। ইরা উত্তর দিল, আসছি বলে ছুটল ভেতরে। যাবার পূর্বে ভাইদের সতর্ক করতে ভুলিনি। কিন্তু ওর সতর্কবার্তায় কী আর যায় আসে দুই ভাইয়ে? তারা তো অকাজ করতে পারদর্শী। তাই চিনির বদলে শরবতের লবণ দিতে কার্পণ্য করল না। একদম বয়ম উপুর করে পুরোটাই ঢেলে দিল জগের পানিতে। অকাজটা করে টিঙ্কু শয়তানি হাসি দিল। ভাইয়ের উদ্দেশ্যে বলল, লবণের সরকে কি বলতো ভাই টিঙ্কু? সোডিয়াম ক্লোরাইড। আর এটা কি তৈরি হলো? লবণ আর পানির সম্পৃক্ত দ্রবণ। আর এর মাধ্যমে সম্পন্ন হলো আমাদের বৈজ্ঞানিক অভিযান। বুঝলো রিঙ্কু? আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের কিন্তু কোনো বিকল্প নেই। হামেশাই দরকার। দুভাই কিটকিটিয়ে হেসে পড়ল। তারপর চুপ করে সটকে পড়ল। ইরা আসবার আগে। নিখিলকে কেউ কোনো কাজ দেয় না। সে মেহমান মানুষ, তাকে দিয়ে কাজ করানো যায়? তাছাড়া তারা এতগুলো ভাই বোন যেভাবে কাজ ভাগ করে নিয়েছে, তাতে ওর কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তথাপি হাত পা গুটিয়ে থাকাটা নিখিলের পছন্দ হলো না। সে রান্নার জায়গায় বসে চারুর সহযোগিতা করার জন্য বেশ কয়েকবার অনুরোধ করলো, কিন্তু সৌভিক কিংবা চারু কেউ তাতে রাজি হলো না। ওরা দুজনে একসঙ্গে চুলার সামনে বসে কুটুর কুটুর করে গল্প করছে, মাঝে মাঝে হাসছে। অদূরে বসে এই দৃশ্য দেখে অন্তর জ্বলে যাচ্ছে নিখিলের। অসহ্য যন্ত্রণায় ছটপট করতে লাগলো সে। কিয়ৎক্ষণ পর ইমাকে ডাক দিল চারু। এই মা, বাংলা ঘর থেকে কিছু খড়ি নিয়ে আয় তো। ইমা সম্ভবত আশেপাশে ছিল না, কিংবা বড় অপার ডাক শুনতে পায়নি। একটু পর সৌভিক ফের ডাকলো, কিন্তু এবারও ফলাফল শূন্য। অগত্যা চারু বলল, ভাইয়া তুমি থাকো, আমি এনে দিচ্ছি বলে নিজে উঠে দাঁড়ালো লাকড়ি আনবার জন্য। সৌভিক বাধা দিতে চাইল। চারুর প্রতি তার বিশেষ দুর্বলতা আছে। বলল, না না, আমি যাই, তুই বস।
তুমি থাকো তো, আমি যাব আর আসবো। চারু এগোলো। নিখিল চাতকী মন যেন এই সুযোগটার অপেক্ষায় ছিল এতক্ষণ। সে চট করে উঠে চারুর কাছে এসে বলে, কি লাগবে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। চুলোর জাল ঠিক করছিল সৌভিক। কথা শুনে বন্ধুর দিকে ফিরে তাকালো। অদ্ভুত দৃষ্টি। সেই দৃষ্টিতে খানিকটা ক্রোধ আর বিরক্তি। নিখিল বুঝেও পাত্তা দিল না। সৌভিককে সম্পূর্ণ উপেক্ষা করে চারুর পানে চেয়ে রইল। এতক্ষণ ধরে রিকোয়েস্ট করছি, আপনারা কিন্তু একটা কথাও রাখেননি। এবার না হয় বললে হবে না, বলুন কি দরকার। সাহায্য তো আমিও করতে চেয়েছি, আমাকে সুযোগ দিলে কই। মাঝখান থেকে বলে উঠল সৌভিক। তার দৃষ্টি এখন ঘুরে চারুর উপর নিবদ্ধ। মেয়েটা পড়ল বিপাকে, সে কি করবে? হাসলো অপ্রস্তুতভাবে। তোমরা এমন করছো কেন? বললাম তো আমি করে নেব। কিন্তু আমি? সৌভিক কিছু বলার জন্য মুখ খুলতে চারু অপ্রসন্ন গলা বলল, ভাইয়া প্লিজ, সকাল থেকে খাটছো, তোমাকে আর কষ্ট দিতে চাইছি না। এবার নিখিল নিখিল আর্জি জানায়, সৌভিক না হয় খুব খেটেছে, আমি তো খাটিনি, আমাকে করতে দেন। অন্তত এই কাজটা করতে বললে পারবো। পিকনিক আমারও অবদান তুচ্ছ নয় বলে হাসবার চেষ্টা করলো। ওর এত আন্তরিক আচরণ দেখে আর না করতে পারলো না চারু। কে জানে এ যাত্রায় না বললে হয়তো খারাপ করবে, তাই সুন্দর সোনালি দিনটায় কেউ মনে কষ্ট নিয়ে থাকুক সে চায় না। মুচকি হেসে ছাই দিল। বেলা 1:30 নাগাদ রান্নাবান্নার পর্ব শেষ। ততক্ষণে সবকটা খিদের জ্বালায় কুপোকাত। ঐতিহ্য রক্ষার থালার উপর কলাপাতা নিয়ে অধৈর্য হয়ে বসে আছে সৌভিক। চুলো থেকে হাঁড়ি নামাতে নামাতে ধরা ছুটে গেল। পরিবেশনের ধারে ধারে কেউ নেই। চটপটে যে যা পারছে তাই তুলে নিচ্ছে। হৈ হৈ করতে করতে প্লেট পূর্ণ করে ফিরে আসছে নিজ আসনে। ওদের ভিড়ে কমলে ধীরে সুস্থে বোল দিয়ে এগুলো চারু। বড়দের পরিবেশন করতে হবে। সৌভিকও বসে গেছে ভাইদের দেখে। চারুর কাজ দেখে প্লেট রেখে উঠে এলো। কাজ তো চারু কম করেনি, তবে তাকে রেখে কেন গিয়ে নিজে খেতে বসা। কিন্তু এগিয়ে যেতে দেখলো ইতিমধ্যে নিখিলও চলে এসেছে চারুর কাছে। সবাই কাজ করার ক্ষুধার্ত হয়েছে, তাই খাবার প্রস্তুত হতে না হতে যে যারটা নিয়ে হামলে পড়েছে। কিন্তু নিখিল তেমন কাজ করার সুযোগ পায়নি, তাই তার অত খাওয়ার তাড়া নেই। এই ফাঁকে সে হাজির হয় অব্যক্ত প্রিয়তমার কাছে তার সহযোগিতার জন্য। গোস্তের বোলটা আমায় দিন চারুলতা, আমি নিচ্ছি। আরে আপনি কেন? মেহমান মানুষ, খেতে বসুন। চারু বাধা দিতে চায়। নাসরবান্দা নিখিল জবাব, আপনারা আমাকে কি পেয়েছেন বলুন তো? মেহমান বলে কি কিচ্ছুটি করতে পারবো না? আপনি তখন থেকে কাজ করতে দেন না, সাহায্য করতে দিচ্ছেন না, এ তো ভারী অন্যায়। অন্যদের সুযোগ দিচ্ছেন না। কিন্তু মুহূর্তে সৌভিক এসে দাঁড়ালো। ওকে দেখে চারু বলে উঠল, আরে ভাইয়া তুমি যে এলে, কিছু লাগবে? না না, তোমার কাছে এলাম, দে দেখি কি করতে হয়। নিখিল ফট করে বলল, তোকে আর কিছু করতে হবে না দোস্ত, অনেক করেছিস, এবার যা আরাম করে খা। নিখিলের উপস্থিতিই কেন যেন মানতে পারছিল না সৌভিক। হয়তো চারুর প্রতি ওর ভালো লাগার কথা জানে বলে। আবার একই ব্যাপারটা ঘটছিল নিখিলের সঙ্গে। বন্ধু সৌভিক এবং চারুর প্রতি তার আধিপত্য তার অসহ্য লাগছিল। সৌভিক বলল, করছি তো কী হয়েছে? বাড়ির ছেলেরা কাজ করবে তাই স্বাভাবিক, তুই অতিথি মানুষ, গিয়ে বসে পার, আমরা সামলে নেব। এদের আচরণে চারু হতবাক। সকাল থেকে খেয়াল করছে এই দুটো মানুষ তার পিছনে লেগেছে। সে যা করতে চাইছে সব কিছুতে তাদের আগ্রহ। তাকে সাহায্য করতে যেন এরা দুজনেই মুখে। সৌভিকের আচরণ ওর কাছে পরিচিত, সে বরাবর এমন করে। ওর প্রতি অতি স্নেহশীল। কিন্তু তার বন্ধু নিখিল, সে এমন আচরণ করছে কেন? সে অস্বস্তি নিয়ে বলল, তোমরা যাও প্লিজ ভাইয়া, তোমাকে কিচ্ছু করতে হবে না, খেতে বসো। আমার একটু বাকি কাজ আছে, একাই করে নিব, সমস্যা হবে না। এবার নিখিল সাহেব আপনিও যান, এমন অনেক দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করবেন না প্লিজ। কিন্তু কোনো কিন্তু নয়, যান। নিখিল নিরক্ত করতে চাইল, আর শোনে না। দুজনকে পাঠিয়ে দেয়, তারপর নিজের কাজ গুছিয়ে নেয়। মহিলা মহলের দিকটায় পরিবেশন করতে গিয়ে তাদের সঙ্গে খেতে বসে পরম যত্নে বড় ফুপু ধরে খাইয়ে দেয় ওকে। হাসি ঠাট্টায় মেতে ওঠে সব। কিন্তু এতদিনের মাঝেও ওর মনের ভিতর কাটার মতো খচখচ করে কি যেন। সে যে ছোট বাচ্চা নয়, অবুঝ নাদান নয়। তার সঙ্গে কে কেমন আচরণ করছে সেটা বুঝবার ক্ষমতা আছে, এবং সেই আচরণের পিছনে কার কী উদ্দেশ্য থাকতে পারে তাও সে অবগত। পরিপূর্ণ অভিজ্ঞ একজন নারী তার প্রতি একজন বিপরীত লিঙ্গের মানুষের ব্যবহার কথাবার্তা চায়নি যদি নাই বুঝে, তবে সে নারী হলো কী করে? তারই আর বুঝেই সে অবাক হচ্ছে। নিখিল সম্পর্কে কৌতূহল হচ্ছে। ছেলেটা কিছু জানে কি? সব জানবার পর তার প্রতি আগ্রহ হবার তো কোনো কারণ নেই। পড়ন্ত বিকেল। একটু পরে টুপ করে ডুবে যাবে সূর্যি মামা। ললিমার রঙে রাঙিয়ে দিয়ে যাবে আকাশ, আর কালোরা ঝাঁপিয়ে পড়বে দুনিয়ায়। আঁধারিতে ভরে উঠবে পরিবেশ। কিন্তু সে অনেক দেরি। তার আগে সবাই মিলে একসাথে পড়ল। সবুজ ঘাসে আচ্ছাদনে বাগানের মাঝটায় গোল হয়ে বসলো। এখন আড্ডা হবে, গান হবে। দৌড়ে বাড়ি থেকে কাব্যের গিটার আনলো রিঙ্কু টিঙ্কু। দারুণ গান গাইতে জানি। একসঙ্গে আড্ডায় বসলে 1-8 ঘন্টা গান গাইতে হয়। সবাইকে অনুরোধ করছে। আর আজ এরকম একটা আয়োজন, গান না হলে জমে। কাব্য গান গাইল। ঋতু কৌতুকে বলল, কবির ভাই ভালো আবৃত্তি জানি। ওর মুখে নজরুলের কোনো কবিতা শুনি এত প্রাণবন্ত লাগে যে সেটাকে তখন আর স্রেফ একটা কবিতা মনে হয় না,
মনে হয় কোনো দৈববাণী, যার প্রতিটি শব্দ উচ্চারণে গায়ের শিরায় উপশিরায় রক্তকে ছলকে ওঠে। তরুণের উচ্ছ্বাসিত প্রাণ দীপ্তমান হয়। ইরা আবার মুখঅভিনয় জানে, সেটা দেখলে করে। চার্লি চ্যাপলিনের একটা পার্ট। ওর অভিনয় দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেলো বাকিরা। যে যার মতো আনন্দ সঞ্চারে মেতে উঠছে আসরে, মেতে উঠছে উল্লাসে। কে যেন হঠাৎ প্রশ্ন তুলল, নিখিল ভাই আপনি কি করবেন? আপনার কোনো হিডেন ট্যালেন্ট নেই? সঙ্গে সঙ্গে জোড়া চোখ একসঙ্গে ঘুরে তাকালো নিখিল। আচমকা এই প্রশ্নে চমকিত হলো নিখিল। অপ্রস্তুত চেয়ে রইল সে। ওর বিব্রতবোধ টের পেয়ে চট করে টিঙ্কু বলল, গান হলো, কৌতুক হলো, অভিনয় হলো, আপনি কি করবেন? নাচবেন নাকি? একটু নাচুন না। ঝোপ বুঝে কোপটা মেরেই ঠোঁটে টিপ দিল। তাল দিল সহদার রিঙ্কু। হ্যাঁ হ্যাঁ নিখিল ভাই, একটু ডান্স হলে মন্দ হয় না। বলে নিজেদের মধ্যে চোখাচোখি হলো দুই বিচ্ছু। বলা বাহুল্য, প্রথমোক্ত প্রশ্নমান রিঙ্কুই ছোড়া। চারু ওদের পাশেই ছিল। বাদর দুটো মতলব ধরতে সুবিধা হলো না। সবার অলক্ষণে বা হাতে সাই করে একটা চাটা মারল দুটোর মাথায়। ফিসফিস করে বলল, ভদ্রতা শিখিসনি? এগুলো কি কথা? বড় বোনের দিকে ফিরে তাকালো, দাঁতালো হাসি দিল দুজনে। কুল বাবা, দেখ না কি হয় বদমাইশ। কড়া সুরে শাসালো, ওদের কি তাতে কান দেওয়ার সময় আছে? তখন কুটিল হাসিতে মত্ত দুজনে। রিঙ্কু টিঙ্কু দুষ্টুমি করে নিখিলের নাচের প্রসঙ্গ উঠালে এতক্ষণে সবার খেয়াল হলো ওর দিকে। সত্যি তো এই আসরে উপস্থিত সবচেয়ে অল্প পরিচিত মানুষটি সে, যার ভিতরে কোনো হিডেন ট্যালেন্ট তথা লুকায়িত গুণ আছে কিনা ওরা অবগত নাই। তাছাড়া বাদবাকি সবার গুণ বেগুন সব ব্যাপারে তথ্য আছে ভুরি ভুরি। ইমা বলে, ও দুটোর কথায় কিছু মনে করবেন না ভাইয়া, আপনি বরং বলুন, আপনি কি জানেন? আবৃত্তি জানেন? করবেন? কি বলেন? আমি আর আবৃত্তি? তবে হয়েছে। মুখ লটকে দেখায় ইমা। রিঙ্কু টিঙ্কু ফেন চেঁচায়, নাচ নাচ, একটু কোমর দুলিয়ে নাচতে হবে। এবার ওদের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে ধমক দেয় কবির। উপস্থিত সকলের শ্রদ্ধেয় বড় ভাই, চুপ কর ফাজিলের দল। ব্যাস, ফাটা বেলুনের মতো চুপসে যায় দুটোর হাসি হাসি মুখ। তথাপি বড় ভাইয়ের বিরুদ্ধে নালিশের উদ্দেশ্যে বড় ভাবের দিকে করুণ চাহিনিতে চায়। জামিন অবশ্য পাত্তা দেয়নি। গিটারে টুংটাং করে একটা আওয়াজে তুলে কাব্য গান ধরল। গান জানো না কি নিখিল? গাইবে? তাচ্ছিল্য নয়, আন্তরিক আহ্বান। অস্বস্তিতে পুরো আস্তরণ পড়ে নিখিল হাসল কোনো মতে। আরে আমি না, আমি। মিথ্যে কথা, উনি ভালো গান জানেন। ওর কথা শেষ না করতে দিয়ে হঠাৎ প্রতিবাদ করলো চারুলতা। এক লহমায় সবার দৃষ্টি ঘুরে গেল ওর পানে। ভারী অবাক করার বিষয়, চারু আর নিখিল সম্বন্ধে জানে কি করে? এই অন্তর্মুখী মেয়েটা তো সারাদিন একাই একাই থাকে। নিজের ঘরের চার দেওয়ালের সঙ্গে তার যে সখ্যতা, বেরোতে চায় না। ভাই বোনদের আসবে বলে মুখ খোলে কদাচিৎ। সেই কিনা আজ নিখিলকে নিয়ে বলছে, আশ্চর্য তো বটে। সবার মতো সৌভিকে আশ্চর্য হলো। নিখিল তার বন্ধু, অনেক পুরনো ইয়ারি তাদের। সেই সুবাদে নিখিলের ভালো গায়কী সম্পর্কে সে অবগত। চাইলে আসরে সেই প্রসঙ্গ তুলতে পারত, কিন্তু আসরে তার চাইতে তার বন্ধুর মূল্য বেড়ে যাক তাও চায়নি। বিশেষত চারুর সম্মুখে গান গেয়ে নিখিল বাহাবানিক ওর পছন্দ হয়নি বিষয়টা, তাই চুপ ছিল। চারুর শিকারত্বে সে আশায় ঘুরে বালি পড়ল। মনে মনে গাল দিল বন্ধুকে, শালা এর মধ্যে গান শুনিয়ে ফেলছিস। চারুর মুখে নিখিলের প্রশংসা শুনে সবাই চেপে ধরল নিখিলকে। এবার গাইতেই হবে অগত্যা। অগত্যা বাকরা হলো নিখিল। গান গাইতে তার কোনো আপত্তি নেই, কিন্তু এতগুলো পরিচিত কিংবা অপরিচিত মুখের সামনে গিটারের সুর তুলতে ভারী লজ্জা লাগছে। কিন্তু পুরুষের অল্প স্বল্প লজ্জা পেলে চলে না। অতএব গিটারের সুর তুলে কাব্যের গলা সাধল নিখিল। যদি বারে বারে একই সুরে প্রেম কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেম বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেম ডেকে যায়, তবে ইশারায় কোথায়? ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে নিখিলের মোহনীয় কণ্ঠস্বর, হ্রাস পায় সুরের গতি। মধুর অবকাশে তৈরি হয়, সকলে মূর্ছা হারিয়ে ফেলে যায় একসময়। সব সেরে বেসুরো টুংটাং করে একটা আওয়াজ তুলে ওদের চটকা ভাঙল কাব্য। নাইস ইয়ার, দারুণ গান গাইলে তো তুমি। কল্পনায় ছেদ ঘটল। এক মুহূর্তের জন্য সবাই নিশ্চুপ। হঠাৎ চেঁচিয়ে অভিনন্দন জানাতে উৎক্ষেপ হলো, ফাটিয়ে দিয়েছো ভাই, সুপার ডুপার। ওয়ান্স মোর প্লিজ। করতালির মুখরিত হলো স্বর্ণালী সন্ধ্যা। সকলে এত এত প্রশংসায় ভরিয়ে তুলল ওকে। মন ভালো করে দেওয়া একটি শব্দ বাক্য, একরাশ শুভকামনা আর শুভেচ্ছা বাণীতে যোগ হলো ঝুলিতে। বিনিময়ে লজ্জিত হলো শুধু, হাসল নিখিল। হৈ হৈ কলরবের মাঝে নির্বিশেষে চেয়ে রইল একটি হাসি মুখের দিকে। কোমল পানপাত্রা মুখশ্রীতে কোনো স্বর নেই, একেবারে নিরবচ্ছতা। অথচ তার চোখ দুটোর দিকে চেয়েই যেন নিজের জন্য হাজারো অনুপ্রেরণা খুঁজে পেল নিখিল। সেই মুহূর্তে অনিমেষে চেয়ে রইল দুজনে, নিখিল এবং চারু। রাতের খাবার খেয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছে সৌভিক। মনটা বড্ড উদাস উদাস লাগছে। কিছুতেই ভালো লাগছে না। চড়ুই ভাতি করতে গিয়ে সারাদিন অনেক ব্যস্ততায় কেটেছে। প্রথমে রান্নাবান্না, গোছগাছ, তারপর বিকেলে আড্ডা। সব কিছু গোছাতে গোছাতে সন্ধ্যা গড়িয়ে রাত। সন্ধ্যায় গান গাওয়ার পর এ বাড়িতে নিখিলের কদর বেড়েছে। না, আগে ওকে সম্মান করা হতো, কিন্তু
এটা সৌভিকের বন্ধু হিসেবে, একজন অভ্যাসগত অতিথি হিসেবে, এখন সবাই কদর করছে ভালো গান হিসেবে। তাই তো রাতের খাবার টেবিলে ওকে নিয়েই ছিল ভাই বোনদের সমস্ত আলাপন কথাবার্তা। খাবার শেষ হলেও কথা শেষ হয়নি। ফলস্বরূপ নিখিলকে টেনে নিয়ে ড্রয়িং রুমে বসে গেছে সবাই। টিভি দেখবে দেখবে, এবার গল্প জমবে। সৌভিকের তাতে কোনো সমস্যা ছিল না। তার বন্ধু সবাই ভালো বলুক, সে চায় না এমন নয়। সেও চায় তো, নাহলে নিখিলকে কেন সে নিজের বাড়িতে বেড়াতে এনেছে? সে হিংসুটে হলে তো আনতো না। কিন্তু ঘাপলা সেই জায়গায় সেখানে নেই, রয়েছে অন্য জায়গায়। বাড়ির সকলে মিলে নিখিলের প্রশংসা করে মুখে ফেনা তুলতে তুলতে মরে যাক, ওর কিছু যায় আসে না। কিন্তু প্রসঙ্গ যখন চারুকে ঘিরে, তখন সৌভিকও তো হিংসুটে হবেই, ওর বুকে তো জ্বলন হবেই। সন্ধ্যায় কেউ না জানুক, হাততালি কান ফাটানো শব্দে সবার হৈহুল্লোড়ের জমজমার আসরের মাঝেও নিখিল কেমন বেহায়ের মতো চারুর দিকে চেয়েছিল, সেও দেখেছে। সঙ্গে চারুর দৃশ্যেও ওর চোখ এড়ায়নি। তাই ওর তো ভয় হয়, বুক জুড়ে হতাশা তরপাতে থাকে। আহারে, চারু কেন তার হলো না? কেন কেউ মারল না তাকে, দিল না চারুকে তার করে, একান্ত তার করে? ভাতিজির বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসে এবার অনেক দিন থাকা হয়ে গেল আলেয়ার। গৃহিণী হলে বাপের বাড়ি থাকবার জন্য স্বামী মানলেই হয়, তাতে আবার তিনি করেন চাকরি। এক্ষেত্রে স্বামীকে মানানোর সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে বসকে মানিয়ে ছুটি নিতে হয়। ঘরে স্বামী, অফিসে বস, সব সামলিয়ে পাওয়া ছুটি বাপের বাড়ি আসা খুব কম হয়ে ওঠে। যাই হোক, অনেকদিন পর এবার এরকম লম্বা ছুটি পেয়েছে। বাড়িতে এসে সবার কাছাকাছি থাকতে ভালোই লেগেছে। ইচ্ছে করছে চিরদিন থেকে যেতে। বাবা, ভাই, বোন, ভাস্তা ভাস্তিদের নিয়ে হইচই করে থাকা হয় মিলেমিশে একসঙ্গে, কিন্তু তা তো হবার নয়। নির্ধারিত সময় ফুরোলে চলে যাওয়ার ঘন্টা বাজে। দেখতে দেখতে 9টা দিন সময় কি করে যে পেরিয়ে গেল। বিকেলে বাস, দুই কন্যা সহ আলিয়া ফিরলেন শ্বশুরবাড়ি। কন্যাদের বাপ সঙ্গে নেই, তিনি বৌভাতের অনুষ্ঠান থেকে ফিরে গেছেন সিলেটে। এখন বসে বসে নিজের আর কন্যাদের জিনিসপত্র ব্যাগে তুলছেন। একগাদা কাপড় চোপড়, কয়েক পদে ক্রিম, বডি লোশন, চিরুনি, ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, কত কিছু সব ছড়িয়ে ছিটিয়ে রাখা। বারবার খুঁজে খুঁজে এনে ব্যাগে নিতে হচ্ছে, তাও একা। নিজেদের জিনিসপত্র গোছানোর সময় তো কন্যাদের হাতে নেই। তারা তাদের ভাই বোনদের সঙ্গে হৈ হৈ করে কুল পাচ্ছে না। কাজ করবে কখন, এই নিয়ে রাগ হলো, সেটা প্রকাশ করতে পারছে না। বাড়িতে তো মেয়েরা সব কিছু করে, রান্নাবান্না থেকে শুরু করে সব। অবশ্য মা চাকরিজীবী হলে ছেলেমাদের সব কিছু শিখতে হয়, করতে হয়। কিন্তু তার দুই তনয়া বাড়িতে লক্ষ্মীই থাকে। বহুদিন পর নানা বাড়ি এসে খেই হয়েছে, হয়তো একটু মজেছে হই হুল্লোড়ে, তাই রাগ করতে গিয়েও করছে না, করুক একটু হইচই। বছরে কটা দিন বা সুযোগ পায় তারা, অগত্যা নিজেকেই সব করতেছে। হঠাৎ দরজায় কড়াঘাত শুনে চটকা ভাঙল আলেয়ার। হাতের কাপড়ে ভাঁজ করে অনুমতি দিলেন, আসো। আগন্তুক খুব সংগোপনে প্রবেশ করতে চেয়েছিলেন বলে হয়তো দরজায় ক্যাচ ক্যাচ রব তুলির শব্দ হলো। অনাহত শব্দতে বিরক্ত মুখ কুঁচকেলেন আলেয়া। আলেয়ার উদ্দেশ্যে বললেন, গোছগাছ হয়ে গেল বুঝি আলেয়া? বড় ভাবিকে দেখে হাসলেন তিনি। ব্যাগটা বিছানায় একপাশে সরিয়ে বসবার জায়গা করে দিয়ে বললেন, এই হয়ে গেল প্রায়। তুমি এসো ভাবি, বসো এখানটায়। চমক বসলেন, হাতে হাতে ননদিনীর একটু সাহায্য করলেন। একটা জামার ভাঁজ করার জন্য নিয়ে আহ্লাদ করে বললেন, আর কটা দিন থাকলে হতো না? এই তো সেদিন এলে। সেদিন কই ভাবি, 9 দিন তো হয়ে গেছে। এর মধ্যে হাসলেন আলিয়া। চমক তবু বলেন, তাতে কি, আর কটা দিন থেকে গেলে আমরা তোমাদের বের করে দিব বাপের বাড়ি, তোমার থাকতে পারো। বলে ভাঁজকৃত জামাটা ননদের হাতে তুলে দিল। আলিয়া সেটা যথাস্থানে রেখে প্রত্যুত্তর করলো, বিয়ের পর বাপের বাড়ি বলে তো আর নিজের কিছু থাকে না ভাবি। আমার যেমন নেই, তোমারও নেই। এই যে অনু গেল, ওরও নেই। তখন সবারই শ্বশুরবাড়ি আসল। মেয়েদের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস গোপন করে চমক বললেন, এক মেয়ে তো তার ঠিকানায় পৌঁছে দিলাম, অন্যটাকে কি করবো আলেয়া? অদ্ভুত করুণ সেই কণ্ঠস্বর, কেমন অসত্য মিশে। আলিয়ার সুখের হাসি মিলিয়ে গেল। নরম স্বরে বলল, অত ভাবছো কেন? চারুর জন্য তো আমরা আছি। বাবা মাকে চিরদিন থাকে, চিরদিন কেউ কে আমরা আগলে রাখতে পারবো? মরবো না আমরা, তখন কী হবে? কেঁদে ফেললেন চমক। কাঁদতে কাঁদতে প্রশ্নগুলো ছুড়লেন ননদের পানে। ক্রন্দন মতো ভাতিজের মলিন মুখশ্রী দেখে সহসা কী বলবেন ভেবে পেলেন না তিনি। সান্ত্বনার বাণী শোনাবেন, কিন্তু শুনিয়ে কি লাভ? একসময় বললেন, চারু ছোট নয় ভাবি। একজন আত্মনির্ভরশীল নারী কখনো স্বামীর উপর নির্ভর হয়ে থাকে না। আর নাই বা বিয়ে উতলা থাকে, নিজের গোছানোর সময় ওকে দাও, ও ঠিক গুছিয়ে নেবে। আর বিয়ে, বিয়ে দিতে হবে না? এই কথায় ফিরে তাকালো আলিয়া। রোষ আর বিদ্বেষ মিশ্রণ ও অদ্ভুত তার দৃষ্টি। একবার তো দিয়েছিলে, লাভ কিছু হলো? নিরুত্তর থাকে চমক, কিচ্ছুটি বলে না আর। ভাতিজির পক্ষে শেষ সিদ্ধান্ত আলিয়াই জানিয়ে দেন। চারু আর না চাইলে ওর বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন দেখছি না। চাকরি বাকরি কিছু করতে চাইলে ওকে করতে দিও, না করলে আপত্তি নেই। বাপের তো কম নেই। পাড়া প্রতিবেশী কী বলবে সেটা ভাবতে যেও না। পাড়ার লোক তোমার ভাত কাপড় দেবে না। যদি কখনো চারুর সম্বন্ধে আসে, সর্বপ্রথম ওর মতামত নেবে। আগের মতো ভুল করবে না। দ্বিতীয়বার ওর জীবনটা নরক বানাবে না প্লিজ। বসার ঘরে বসে টিভি দেখছিল রাতে। কাব্য, ঋতু, রিঙ্কু টিঙ্কু আর নিখিল। আজ ওদের দলটা
বেশ হালকা হালকা মনে হচ্ছে। কবির গেছে বউকে নিয়ে শ্বশুরবাড়ি। ইমা রিরা ওদের মায়ের সঙ্গে বিকালে চলে গেছে। সৌভিক আপাতত বাড়ি নেই, কোথায় চলে গেছে। সলমান খানের মুভি হচ্ছে একটা, কিসি কা ভাই কিসি কা জান, ফাইটিং সিন চলছে, সবগুলো তাই হা হয়ে দেখছে। এমন সময় সৌভিক ফিরতে দেখা গেলো। স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিখিল ডাকলো, কোথা থেকে ফিরলি? শহরে গেছিলাম। টিকিট কাউন্টারে। চট করে ফিরে তাকিয়ে দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারে তাকালো নিখিল। অনেক দিন তো হয়ে এলো, ছুটি তো আর বেশি দিন নেই, ফিরতে হবে। সম্প্রদীপ গলায় বলল, কনফার্ম করলি? হ্যাঁ। গুছিয়ে নিয়েছিস? কাল রাত 10টায়। 10টায় টার্মিনাল থেকে উঠবো বলে পকেট থেকে দুটো টিকিট বের করে হাতে দিল ওর। তারপর সোজা উপরে চলে গেলে ফ্রেশ হতে। টিকিট দুখানা নিয়ে নিশ্চুপ বসে রইল নিখিল। অনিমেষে চেয়ে কি যেন ভাবতে লাগলো। ছন্দপতন হলো আড্ডার। এতক্ষণে গল্প গুজবে মৃদু আওয়াজ নিঃশেষে হয়ে কর্ণকুহর শুনতে বাজতে লাগলো টিভির সলমান খানের যান্ত্রিক স্বর। যে আসে তারই যেতে হয়, কেউ থাকে না চিরকাল। আজ রাতে নিখিল সৌভিকের ফেরার কথা। মাথার উপর বিদায় ঘণ্টা বাজছে। ইতিমধ্যে নিজের সব কিছু গুছিয়ে নিয়েছে নিখিল। তবুও তার মনে হচ্ছে এখনও অনেক কিছু গোছানোর বাকি। সে কি করবে? আদৌ কি গুছিয়ে নিবে? সারাটা দিন অদ্ভুত এক অস্থিরতায় কাটলো বেচারা। চারুর সঙ্গে একটু কথা বলার জন্য প্রাণ ছটপট করতে লাগলো, অথচ কথা বলবার উপায় নেই। এই তো কয়েকদিন পরেই ওর ঘর। চাইলে দরজায় নক করে ডেকে নেওয়া যায়, বলে ফেলা যায় মনের কথা, কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? উচ্চাটন করতে করতে বেলা গড়ালো। বিকেলে রিঙ্কু টিঙ্কু এলো ওর কাছে। কদিনই বেশ ভাব হয়েছে কিনা। নিখিল ভাবলো ওদেরকে বলে দেখা যাক, চারুকে ডেকে এনে দেবে। কিন্তু কিছু বুঝে ফেলবে না তো? যদি কিছু মনে করে পরক্ষণে মনে হলো, আরে কী ভাববে, ছোটো মানুষ, ক্লাস 8-এ পড়ে, এসব ভাবার সময় আছে নাকি? তারপর একটা কিন্তু থেকে যায়। কিছুক্ষণ ভাবলো, অবশেষে দ্বিধাদ্বন্দ্বর অবসান ঘটিয়ে রিঙ্কু টিঙ্কুকে একটা কথা শুনবে। দুজনে বিছানায় আসাম করে বসে ফোনে গেম খেলছিল। স্ক্রিন থেকে চোখ তুলে তাকালে, কি একটা কাজ করবে? ইতস্তত করলে, কি কাজ বলো? তোমাদের বড় অপমানে চারুলতা, তাকে একটু ডেকে দেবে। ওদের বাচনভঙ্গি কি যেন ছিল। তরিণীত মাথা তুলে দুভাই বাজের দৃষ্টি তাক করলো উপরে। রহস্যের গন্ধ পেয়েছে তারা। রিঙ্কুর ঘোর সন্ধিয়ান গেল, কেন? আপাকে দিয়ে কি কাজ? আচ্ছা একটু কাজ, ডাকো না। অনুরুদ্ধ স্বর। টিঙ্কু একটু ভাব নিয়ে বলো, বড় আপা সবার সাথে কথা বলে না, আর এখন তো বলবেই না। দুপুরে ওর ঘুমানোর সময়, এখন ঘুমাচ্ছে। হোক, তুমি তবুও যাও না, কথা আছে আমার। করুণ শোনালো কণ্ঠটা। রিঙ্কু আবার শুধলো, কী কথা? নিখিল বিপাকে পড়ে গেল। তথাপি একটু রাগত স্বরে বলল, সে আছে, তোমাকে ডাকতে বলছি, ডাকো। দুই ভাই পরস্পরের দিকে তাকালো এক পল। কি যেন একটা ইশারায় চোখ বিনিময় হলো। নিখিল বুঝল না। তারা দুজনে একসঙ্গে, বেশ, তবে মাকে ডাকছি। আপাকে ঘুম থেকে তুলতে মায়ের আপত্তি নেই। তারপর স্বরে চেঁচিয়ে উঠল, মা। সঙ্গে সঙ্গে নিখিল লাফ দিয়ে দুই ভাইয়ের মুখ চেপে ধরল। করুণ থেকে করুণতর শুনে মিনতি করে বলল, এমন করো না সোনা ভাই, প্লিজ। আপাকে একটু ডেকে দাও প্লিজ। চোখে চোখে হাসে দুই ভাই। আচ্ছা, জব্দ করা যাচ্ছে। বেশ কিছুক্ষণ তোষামত, চকলেট, ফুচকার লোভে ওরা শহরে বেড়াতে নিয়ে যাওয়ার বাহানায় ইত্যাদিতে বলবার মানা গেল দুই যমজকে। তারা রাজি হয়ে গেল। তুমি ছাদে যাও, আমরা আপাকে আনছি। তোমাদের ছাদে আসতে হবে না, তোমার আপা এলেই হবে। আতকে উঠল নিখিল। দুজনে বিটকে আসে। আচ্ছা আচ্ছা, আপা যাবে, তুমি নিশ্চিন্তে থাকো। নিখিল নিশ্চিন্ত হয়। তার হাঁসফাঁস লাগে, দম আটকে আসে। সে তড়িৎ পায়ে ছাদের দিকে এগোয়। গোধূলির বেলা। নীল অন্তরিক্ষে অদ্ভুত সুন্দর মেঘের ছড়াছড়ি। কিরণময় সূর্যের রোদের সাদা পাহাড়ের মতো চমৎকার মেঘের মৃদু। অক্টোবরে মৃদু মন্দা সমীকরণের ছোঁয়ার মন ভালো করার নিমেষে জুড়িয়ে পড়া যায়। এমন দারুণ আবহাওয়ায় একা একা ছাদে দাঁড়িয়ে চারুর অপেক্ষায় প্রহর গুনছিল নিখিল। কখন আসবে কইবে সে মনের কথা। চারু অবশ্য বেশি দেরি করলো না। মিনিট দুয়েকের মধ্যে চলে এসে শুধু, কী ব্যাপার নিখিল সাহেব, হঠাৎ তলব করলেন যে? নিখিল অন্যদিকে চেয়েছিল। ওর কথায় ঘাড় ঘুরিয়ে তাকালো। চোখের দিকে তাকিয়ে হেসে বলল, কেমন আছো? মুচকি হাসলো মেয়েটা। ভালো আছি, আলহামদুলিল্লাহ, বলে চুপ করলো নিখিল। তার ভাণ্ডারে হঠাৎ শব্দে নিখোঁজ। এতক্ষণ সাজিয়ে গুজিয়ে রাখা প্রস্তুতি সমস্ত বৃথা গেল। অস্বস্তিতে পড়ে মনের গহীনে হাতড়ে বেড়াতে লাগলো দু একটা শব্দ। যদি পরিস্থিতি সামাল দেওয়া যায়। নিখিলের অবস্থা বুঝতে পেরে হঠাৎ খুব হাসি পেয়ে ফিক করে হেসে ফেলল বিব্রত নিখিল। হঠাৎ সেই সুন্দর হাসির দিকে চেয়ে সব ভুলে গেল। যার হাসিটা যে মারাত্মক সুন্দর সেটা আবিষ্কার করে অনুভূতি। কি সুন্দর শরীর দুলিয়ে হাসে মেয়েটা। নিটোল কোমল গাল দুটো চমৎকারভাবে ভাঁজ পড়ে। মিষ্টি ঠোঁটের পাতলা উষ্ঠদায় প্রাচীর ভেদ করে বেরিয়ে এসে ঝকঝকে মুক্তোর ন্যায় দাঁত। ঝংকার তোলা হাসির আওয়াজে ধ্যানভঙ্গ হতে বাধ্য হয় যে কোনো ঋষির। আনমনে এই হাস্যোজ্জ্বল কন্যার দিকে চেয়ে একটা নিষিদ্ধ ইচ্ছে জাগ্রত হয় নিখিলের মাঝে। ইচ্ছে করে ওই মিষ্টি অধরের ভাঁজে অধর ডুবিয়ে দীর্ঘ এক চুম্বন। চারিদিকে শীতল বাতাস বইবে। চারুর অকোছালো রেশমি চুলগুলো উঠবে বেখেয়ালি হয়ে। তারই মাঝে দুটি মানুষ মিলে যাবে দুটিতে। পরক্ষণে নিজের ভাবনায় লাগাম টেনে দিল। যতই সে চারুকে পছন্দ করে থাকুক, বিয়ের আগে পরিপূর্ণ অধিকার পাবার আগে সে ওর কাছে পরনারী। আর
পরনারীকে এমন চিন্তা পাপ মহান্যায়। চারু হাসি থামিয়ে ওর দিকে তাকালো। ওর অনিমেষ চাহনি নিমজ্জিত হলো খুব। লাজে গাল গরম হলো, অরক্তিম হলো চেহারা। বুঝতে পারলো হুট করে আসা ঠিক হয়নি। বলল, কি কিছু বলবেন? বলেন, তাড়াতাড়ি বলাই ভালো, শুনে চলে যাই। নিখিল হঠাৎ মোহনাবিষ্টের ন্যায় স্বাগত করলো। আপনাকে যদি আমার বুকের বাপাশে খালি জায়গাটা বসাতে চাই, আপনি রাজি হবেন চারুলতা? চলবে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ৫ম পর্ব।